নোংরাকে কখনো পরিষ্কার করে রাখা যায় না। যার বংশে নড়চড়, তার ভবিষ্যতে প্রজন্ম মজবুত হবে কেমনে? শুধু শিক্ষা কারো ডিএনএ পাল্টে দিতে পারে না, বংশের দোষ থেকেই যায়। কথাগুলো হাড়ে হাড়ে আজ মিলে যাচ্ছে আখির জীবনের সাথে। তবে না, আদিল ভাইয়া তো এমন হননি। ওর শরীরেও তো একই বংশের রক্ত। আসলে সব কিছুই ব্যক্তিত্বের উপর নির্ভর করে। হয়তোবা কাপুরুষ হতে বংশ লাগে না, কয়েকটা লক্ষণই যথেষ্ট। এসব ভাবনার দখলে পড়ে রাস্তা কাটাতে লাগলো আখির। আদেশের বলা কথাটায় শরীরে জ্বলন শুরু হলো ঋতিকার। স্বামীর মুখে অন্য নারীর নাম, হোক না সে তার প্রথম স্ত্রী, স্বামী তো তারও। স্বামীর ভাগ কোন নারী অন্যকে দেয়? জ্বলনের ভাবনা ধামাচাপা দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো ঋতিকা। আদেশ আবারও বলল, আসলে রিদিকা, ওকে কতটা ভালোবাসি আমি জানি না। শুধু জানি ওকে ছাড়া আমি থাকতে পারি না। দম বন্ধ লাগে আমার। ও কোনো মতেই ফিরে আসতে চাইছে না, কিন্তু আমিও হার মানব না। ওকে যে ফিরতেই হবে। তুমি দেখে নিও, ও আসবে। ঋতিকা এবার মুখ উঁচিয়ে আদৃশকে বলল, এতই যখন ওকে ভালোবাসো তবে আমায় আনলে কেন জীবনে? কেউ সতীনের ভাগ মেনে নেয় না। আমি তো তাও মেনে নিয়েছি আখির কথা ভেবে, কারণ আমি ওকেও যথেষ্ট ভালোবাসি। একসাথে তো থাকতেই পারতাম, কিন্তু ও তো হিংসে করে চলে গেল আমায়। এতে আমার বা তোমার তো কোনো দোষ নেই। খবরদার যদি হিংসুটে বলেছ তো। ভুলে যেও না, ও আমার প্রথম স্ত্রী, আমার মনের রানী। ওর বিরুদ্ধে কোনো একটা শব্দ সহ্য করব না আমি। আদৃশ বেশ রেগে গিয়ে ঋতিকাকে নিচ থেকে ছাড়িয়ে দিল। কর্কশ্বরে কথাগুলো শুনিয়ে চলে গেল। ঋতিকা বেশ অবাক হলো আদৃশের ওর সাথে করা এমন আচরণে। আজ 1.5 বছর ধরে আঁখি আদৃশের সাথে থাকছে ঋতিকা। কই, কখনো তো আঁখির সাথে এমন আচরণ করতে দেখেনি আদৃশকে। আঁখি বরং অনেক রাগ অভিমান করতো আদৃশের সাথে, কিন্তু আদৃশ সে তো সর্বকালের বিবাকী ছিল আখির। তার রাগ অভিমান অনায়াসে মেনে নিত। কত আদর ভালোবাসা ছিল তার আখির প্রতি। তবে হৃদিকার ক্ষেত্রে তা কেন মিলছে না? হৃদিকাও তো তার স্ত্রী আখির নাই। তবে কেন ভেদাভেদ? সেদিন আদৃশের সামনে আখি মারল হৃদিকাকে, কিন্তু আদৃশ তো তাকে তেমন কিছু বলল না। আর আজ হৃদিকার বলা আখির বিরুদ্ধে অল্প একটা শব্দ সহ্য হলো না আদৃশের। আখি আদৃশের ডিভোর্সের খবর মিডিয়াতে চলে গেছে। কাজে পৌঁছানোর পর থেকে অনেক জবাবদিহিতার সামনে পড়তে হয়েছে আখিকে। চারিদিকেই খবরটা ছড়াছড়ি পেয়ে গেছে অল্প সময়ে। তবে উক্ত বিষয় থেকে বেশি চিন্তিত করছে আখিকে অন্য কিছু। খলি তো মারা গেছে, তবে খবরটা কে ফাঁস করলো? খলির মৃত্যু সংবাদের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। উপর থেকে এসব সকাল হতে না হতেই ফেসবুকেই কলির মৃত্যু সংবাদ পায় আখি। যতটুকু আখি জানে, খলি খবরটা ফাঁস করেনি। তবে কে করলো এমনটা? প্রশ্নটা বড্ড বিরক্তি নিয়ে এলো আখির মস্তিষ্কে। কলির মৃত্যু, এদিকে আখি আর তার বিচ্ছেদের ব্যাপার জানি এখনও তাদের নিজেদের মধ্যে কথা হয়নি ভালো করে। তা মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। ইতিমধ্যেই আশেপাশের লোক সমালোচনা শুরু করে দিয়েছে। বিষয়টা বড্ড লজ্জার লাগছে হাদৃশের কাছে। কে ফাঁস করলো তবে ব্যাপারটা? খলি তো মারা গেছে, তার মৃত্যুর 16 ঘন্টা পর খবর বের হয়েছে। তবে এমনও হতে পারে আগেই খবরটা কলি আগে তার স্টাফকে দিয়ে রেখেছিল, আর তারা এই খবরটা ফাঁস করেছে। এমন ভাবনা এলো আদৃশের মনে। কিন্তু চিন্তার বিষয় হলো, কলিকে মারল কে? তাও তার কক্ষের দেয়ালে প্রমত্ত অঙ্গনা লেখা পাওয়া গেছে। আদেশ অনেক সময় আদর করে আখিকে প্রমত্ত অঙ্গনা বলে ডাকত, কারণ আখি আদেশকে নিয়ে বেশ পাগলামি করত তাই। কিন্তু তার আখি কারো খুন করতে পারে না জানেই আদৃশ। তবে সেই প্রমত্ত অঙ্গনা আসলে কে? স্যার, আপনি তো এই বছর 3 জন নতুন সার্জন নিতে চেয়েছিলেন। আমাদের হাসপাতাল তাই তো বেস্ট লিস্ট চাইলেন। আর এখন যে সবার থেকে খ্যাতি, যে আমাদের হাসপাতালের জন্য গর্ব হয়ে দাঁড়াবে, তাকে আনতে চাইলেন না। ডক্টর আকি ব্যতীত বাকি যে কাউকে আপনি সিলেক্ট করে নিলেন কেন স্যার? আমাকে কাজ শেখাতে এসো না ডাক্তার রায়হান। ভুলে যেও না, আমি সবার সিনিয়র, হাসপাতালের অনার। সরি স্যার, কিন্তু ন্যায় আর সত্যি শিক্ষা আপনার কাছ থেকে পাও না আমার। আপনি আমার গুরু, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু এই বিষয়ে আপনার সাথে মত মেলাতে পারলাম না, তাই আমি দুঃখিত। ব্যক্তিগত জীবনকে কখনো প্রফেশনাল লাইফে না জড়ানো শিক্ষা আপনি আমাকে দিয়েছেন, সেটা এখন আপনি ভুলে গেলেন। বাকিরা কি শিখবে স্যার আপনার কাছ থেকে? আপনার হাসপাতাল, আপনার যা ইচ্ছা তাই করবেন।
আমি তো শুধু আপনার মতামত জানলাম। চলি স্যার, আমার ডিউটি আছে। কথাগুলো বলে চলে গেলেন ডক্টর রায়হান। ধাতব মূর্তির ন্যায় সেখানে দাঁড়িয়ে রইলেন ডক্টর আশরাফ খান। আখি আদৃশের বিচ্ছেদ হতে চলেছে খবরটা জানতে পেরে হাওয়াকে শীর্ষে পৌঁছালো আদৃত। পরিষ্কার জানানো হয়েছে সেখানে লয়ার আদৃশ রহমান প্রথম স্ত্রীর অমতেই দ্বিতীয় বিয়ে করে নেন, যার ফলস্বরূপ তার প্রথম স্ত্রী ডক্টর আরশিয়া আঞ্জুম আখি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে উনি স্বামীর ঘর থেকে আলাদা অবস্থান করছেন। খবরটা শুনে যেন আজিতের পায়ের নিচ থেকে মাটি বিচ্যুত হয়ে গেল। নিজের কানে ও চোখে বিশ্বাস করতে পারছে না আজিত। যা সুখের যেন নিজের জীবন অন্ধকারে ভরে নিল, আজ সে দুঃখের সাগরে ভাসছে ভেবেই রক্ত জ্বলে উঠল হাদ্রিতে। ইচ্ছে করলো এখনই গিয়ে আদৃশের প্রাণ নিজ হাতে নিয়ে নিক। সাহস হলো কি করে আদৃশের তার সুখ পাখিকে পীড়াদান করার? না, পারল না আদিত নিজেকে সংযত করতে। হাত মুষ্টিবদ্ধ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। পেছন থেকে মা ডেকে উঠলেন, অদ্রিত বাবা আমার, কোথায় যাচ্ছিস? লম্পটকে তার জায়গা দেখিয়ে দিতে। ছেলেকে কখনো এমন রূপে বা এমন কথা বলে কোথাও বেরোতে দেখেনি শায়লা মির্জা। অত্যন্ত শান্ত ও গম্ভীর চরিত্রের অধিকারী আদৃত, কিন্তু আজকে যেন কোনো আলাদা এক আদৃতকে দেখতে পেলেন উনি। মেয়ের বিষয়ে নিউজ দেখে ব্যথাপূর্ণ হলো বাবার মন। এই ভয়েই যে মেয়ের সেই আবদার মেনে নিতে নারাজ ছিলেন উনি। কলিজার টুকরোর গায়ে ফুলের টোকারও ভয় যে এখনও সেই বাবার হৃদয়ে সমপরিমাণ রয়েই গেছে। সন্তানেরা মা বাবাকে পলকেই পর করে দিতে পারলেও বাবা মা যে কখনোও পারে না তাদের জীবন থেকে মুছে ফেলতে। আদৃশ বেশ চিন্তিত হয়ে বসে আছে। কাজে আসলেও মন লাগছে না তার। হঠাৎ কেউ সেখানে প্রবেশ করলে চোখ তুলে তাকালো। 6 বছর পর ডক্টর আদিত্যকে দেখে চমকে গেল সে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডক্টর আদ্রিত, আপনি 6 বছর পর? হ্যাঁ, আমি। হয়তো আল্লাহই আমাকে এখানে আনিয়েছেন। আখি সুখে আছে এই ভ্রমটা আমার ভেঙে দেওয়ার জন্য। আপনি কি বলতে চাইছেন ডক্টর আদ্রিত? আদিত্য এবার অতিরিক্ত রাগে এগিয়ে গিয়ে আদৃশের কলার চেপে ধরে বলল, সহজ ভাষায় বুঝিস না, তাই না? তুই ভালোই জানিস আদৃশ, আখিকে নিয়ে আমি কতটা সিরিয়াস। ভুলে যাস নে, সেদিন আখি সামনে না এলে তোর হাত উপড়ে ফেলতাম আমি আখির হাত ধরে টান দেওয়ার জন্য, যেটা শুধু অল্প একটা কারণ ছিল। সে জায়গাতে আখির পাশে তোকে মেনে নিয়েছি শুধু আখির সুখের কথা ভেবে। কিন্তু ভুলে যাস নে, আমি সেই আদ্রিত এখনও আখিকে ততটাই ভালোবাসি। ওর গায়ে ফুলের আঁচড়ও সইব না আমি। ডক্টর আদ্রিত, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। শক্তি শুধু আপনার শরীরে নেই, আমারও আছে। আপনাকে সম্মান করছি বলে ভাববেন না ভয় পেয়ে আছি। আখি আমার স্ত্রী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বললেই খুশি হব। কথাটা কানে যেতেই ধাক্কা মেরেই আদৃশকে ফ্লোরে ফেলে দেয় আদিত। দেশ সাজালো কণ্ঠে বলে ওঠে, এখনই দেখিয়ে দিতে পারতাম কার গায়ের জোর কত বেশি। তবে তোর মতো কাপুরুষের গায়ে হাত তুলে আমি নিজের হাত নষ্ট করতে চাইছি না। আর কথা রইল আখির, পেয়ে যার মর্ম করতে পারিসনি তাকে ফিরে পাওয়ার আশা কি করে রাখিস? আখিকে দ্বিতীয়বার ফিরে পাওয়ার ভ্রমে পড়ে থাকিস না, ভালো হবে না তোর জন্য। আদিত্য চলে আসলেও সেখান থেকে আদেশের ভেতর তোলপাড় হতে শুরু করলো। আদিত্য ফিরে এসেছে, এখন যদি সে আবারও আখির মন জয় করে যায় তখন কি হবে আদৃশের? না, এত কিছুর বিনিময়ে, এত সাধনার পর আখিকে পেয়ে আদৃশ তাকে হাতছাড়া করবে না কোনো কিছুর বিনিময়েও। পাহাড় পরিমাণ দুশ্চিন্তা নিয়ে একটা সার্জারি সেরে এসে বসলেও আখি হাসপাতালটা ছেড়ে দিবে ভাবছে। আর সেই রাস্তা দিয়ে আসার সক্ষমতা নেই তার, পারবে না মনের এমন দুরবস্থা রোজ মানিয়ে নিতে। সকালে সেই দৃশ্যটা বারবার চোখে ভাসছে আখির। এমন কত শত সকালের শুরু এভাবে হতো আখির, তা শুধু সেই জানে। একদিন সকালবেলা আখি কক্ষের বারান্দার প্রান্তে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি চলাচল দেখছিল। সহসা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদৃশ। বেশ অভিমান নিয়ে আখি নিজ থেকেই ছাড়াতে চেষ্টা করে থাকে। আদৃশের দিকে তার ঘাড়ি পাগলের মতো চুমু দিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে আদ্রিস। সারা রাত আদর করতে দাওনি, এবার আর ছাড়ছি না তোমায়। কত সরি বলার পরেও ছাড় দিলে না তুমি আমায়। তবে আর নয় অভিমান, অনলি ভালোবাসা। স্মোককারীদের ভালোবাসি না আমি। না। এমনটা বলো না,
বুকে বড্ড পীড়া অনুভব হয় ফুলবড়ি। হুম, আমার তো বুকে কখনো কোনো পীড়া হয় না। আমি তো রোবট, অনুভূতিহীন। আরে এমনটা কেন বলছো? বললাম তো ছেড়ে দেবো একদম। আর ভুলেও হাত লাগাবে না ওসবে। ভেবে দেখো, আগের দিনে 4টা খেতাম, আর এখন 6 মাসে একটা। তোমার জন্য কত বড় পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি। তুমি কি খুশি নাও? না, পুরোপুরি ছাড়তে হবে। একটু সময় তো দাও। ওকে দিলাম। ততদিন যতদিন তুমি আমার পাশে না এসে থাকতে পারবে। ও মা, এ কি বলে? এমনটা হলে তো এই এক্ষুনি সিগারেটের বংশ নাশ করলাম জীবন থেকে। চলো, এবার ভালোবাসায় ভরিয়ে দিই তোমায়। অতঃপর আদ্রিস আখিকে পাজে কোলে নিয়ে কক্ষের পানে হাঁটা দিল। দুষ্টামিতে আখি মোচড়ামুচড়ি করছে আর হাসছে। কি করছো আদৃশ? ছাড়ো। আরে কাজ আছে তো। আল্লাহ, এই কোন পাগল জুটলো আমার কপালে? ছাড়ো আদৃশ। আজকে এই দ্বিতীয়বারের মতো আদেশকে ডিভোর্স পেপার পাঠালো আঁখি। ব্যথার পরিমাণ তার সেদিনের তুলনায় এক চুলও কম ছিল না। আজও হাতে কাগজটা নিয়ে বুকে প্রচণ্ড কম্পন অনুভব করলো। তবুও বুকে আত্মসম্মান নামও পাথর রেখে কাগজটা আবারও পাঠিয়ে দিল আঁখি। আঁখি তার পক্ষে উকিল পাঠিয়েছে হাদিসের কাছে। লয়ার আরিফুল ডিভোর্স পেপারটা বের করে হাদিসের সামনে রেখে বললেন, দেখুন মিস্টার আদ্রিস, আপনি নিজেও একজন লয়ার। আপনি ভালোই জানেন ডিভোর্স হতে সর্বক্ষেত্রে দুপক্ষেরই মতামতের প্রাধান্য পায় না। বিচ্ছেদের ক্ষেত্রে কেউ যদি তার স্বামী বা স্ত্রীর সাথে থাকতে না চায়, তবে উপযুক্ত কারণ দেখিয়ে সে তাকে ডিভোর্স দিতে পারবে, অপরপক্ষের মতামত না থাকলেও। এতে যদি নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা মীমাংসা না হয়, তবে সে ব্যাপারটা আদালতে অবধি পৌঁছায়। মিস আখি আপনার সাথে থাকতে মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাচ্ছেন না। আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাই উনি আপনাকে অনায়াসে ডিভোর্স দিতে পারেন। আগেরবার উনি সাইন করে আপনাকে ডিভোর্স পেপার দিয়েছিলেন, আপনি তা ছিঁড়ে ফেলে দিলেন। কিন্তু আপনি ভালোই জানেন ওটা অনুলিপি ছিল, যার ফলস্বরূপ আপনার বিরুদ্ধে উনি আইনগত পদক্ষেপ নিতে পারেন। তাও উনি আপনাকে একটা সুযোগ দিলেন। এখানে উনি আবারও তার একটা অনুলিপি পাঠিয়েছেন, আপনিও সই করে দিবেন উনি আশা রেখেছেন। তাও যদি আপনি আগের মতো কিছু করার চিন্তায় থেকে থাকেন, তবে আপনি ভুল করছেন। আইন সম্পর্কে আপনি ভালোই জানেন। ডিভোর্সটা এমনিতেই কার্যকর হবে। আমি না হয় চলি, আপনি যথেষ্ট সময় নিন, ভেবে দেখুন বিষয়টা। আশা করি সাইন করে রাখবেন। লয়ার আরিফুল চলে গেলে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কাগজটার দিকে আত্রিশ, যেখানে আখির সাইন স্পষ্ট। কী করে পারলো আখি সাইনটা করে দিতে? আদেশকে আদৌ পেরে উঠবে সাইন করতে? কই, কথাটা ভেবেই তো তার বুক কাঁপছে। যে আখিকে না পাওয়ার শোকেই একসময় মরতে বসেছিল, সে আখিকে কী করে পারবে নিজ থেকে দূর করতে? কী করে পারবে তাকে ছাড়া বাঁচতে? ডুবে গেছে এক বিষাদের সমুদ্রে আঁখি। সব কিছু যেন একসাথে মাথায় ভর করে আছে। আদৃশের বিশ্বাসঘাতকতা, হাজিদের হুট করেই ফিরে আসা, করি আচমকা মৃত্যু, সাথে তার ব্যক্তিগত খবর মিডিয়াতে চলে যাওয়া, আশেপাশের লোকের সমালোচনা, এর উপর ডিভোর্স পেপার আবার পাঠানো, ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ, আদৃশের সাথে তার সুন্দর সেই সম্পর্কে সমাপ্তির সূচনা। এত কিছু একসাথে কেউ কেমনে মেনে নিতে পারে? উক্ত পীড়া সহনীয় মাত্রা পেরিয়ে গেছে আঁখি। মাথা প্রচণ্ড ধরেছে, তাই একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে বিছানায়। তবে ঘুম আসছে কোথায়? হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তার বাবা তাকে প্রায় বলতেন, আখি, মাই প্রিন্সেস, তুই শুধু আমার মেয়ে না, আমার অহংকার হতে হবে তোকে, যার সামনে শত পুরুষকেও হার মানতে হবে, যাকে জয় করতে হবে পৃথিবীর সকল অসাধ্য সাধন করার সক্ষমতা। সেই ধৈর্য আর সাহসিকতা তোর মধ্যে থাকতে হবে, যাতে আমি মাথা উঁচু করে বলতে পারি তুই আমার সন্তান, আমার মেয়ে। বাবার এই কথাটা মনে পড়ায় হঠাৎ করেই যেন সীমাহীন এক ধৈর্য ও শক্তির যোগান হলো। মনে কোথা থেকে একটা প্রশান্তির ছোঁয়া বিরাজমান হলো। মনে প্রচণ্ড এক টান পড়ল আখি। বাবা মায়ের স্মৃতি যখন এত প্রশান্তি দিতে পারে, তবে তাদের সংস্পর্শ কতটা প্রশান্তি দিতে সক্ষম হবে? খুব লোভ হলো আখির আবারও মা বাবার ভালোবাসা পাওয়ার। তবে তা আদৌ সম্ভবপর কখনো হবে কি না কে জানে। কিন্তু নিজেকে আজ আটকাতে পারছে না আখি। তাদের পাশে যাওয়ার ক্ষমতা আখির নেই, তবে দূর থেকে তাদের এক পলক দেখে আসবে ভেবে নিয়েছে। যেই ভাবনা সেই কাজ। উঠে গেল আখি।
একটা জিন্স প্যান্টের সাথে হুডি পরে নিল, চুলগুলো খোপা করে কাঠি দিয়ে আটকে নিল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। বাবার দেওয়া সেই বাইকটা বের করলো। মা বাবার ঘর থেকে আর কিছু সাথে করে নিয়ে না আসলেও বাইকটা ঠিকই নিয়ে এসেছিল। তার বাবার স্মৃতি হিসেবে মা বাবার কাছে সন্তানদের এত আত্মসম্মান খুঁজতে নেই আখির মতামত। যেহেতু প্রাণটাই ওনাদেরই দান, হাদৃশের বাড়ি থেকে আসার পরদিন লোক পাঠিয়ে বাইকটাও আনিয়ে নিয়েছিল আখি। 3 বছর পর আজ আবারও তাতে চড়ার ইচ্ছে জাগলো আখির। বেশ খুশি মনে চড়ে বসলো তাতে। চওড়া এক হাসি দিয়ে বাইক স্টার্ট করলো। লক্ষ্য খান মেনশন। ভেতরে না গেলেও বাইরে থেকে দেখে আসবে নিজের জন্মস্থান।